সুপ্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও ভালো আছি। তো আজকে অনলাইন ক্লাসে সকলকে স্বাগতম। হিসাব বিজ্ঞান প্রথম পত্র, হিসাব বিজ্ঞানের পরিচিতি। আজকে হিসাব বিজ্ঞান প্রথম পত্রের শুরুতেই শিক্ষক পরিচিতি। আমি মোহাম্মদ রবিউল ইসলাম, প্রভাষক, হিসাব বিজ্ঞান, মজিদ জরিনা ফাউন্ডেশন স্কুল অ্যান্ড কলেজ, নড়িয়া, শরীয়তপুর। প্রথম অধ্যায় হিসাব বিজ্ঞানের পরিচিতি, ইন্ট্রোডাকশন টু অ্যাকাউন্টিং এ এই অধ্যায়ে পাঠ শেষে শিক্ষার্থীরা তোমরা জানতে পারবে হিসাব বিজ্ঞানের তথ্যের ব্যবহার ও ব্যবহারকারীদের সম্পর্কে বর্ণনা করতে পারবে, ব্যবসায়ের লেনদেন চিহ্নিত করে হিসাব সমীকরণে এগুলোর প্রভাব ব্যাখ্যা করতে পারবে, লেনদেনের সংশ্লিষ্ট বিভিন্ন পক্ষের হিসাবের শ্রেণী অনুযায়ী চিহ্নিত করতে পারবে, অন্যান্য বিষয়ের সাথে হিসাব বিজ্ঞানের সম্পর্ক জানতে পারবে। তো হিসাব বিজ্ঞানের ব্যবহারকারী পক্ষের মধ্যে বাহ্যিক পক্ষের কিছু বিস্তারিত বর্ণনা আমি তৃতীয় ক্লাসে করব। ইতিপূর্বে দ্বিতীয় ক্লাসে আমি অভ্যন্তরীণ ব্যবহারকারী পক্ষ এবং বাহ্যিক ব্যবহারকারী পক্ষের কিছু বিষয়ে আলোচনা করছি। তো বাহ্যিক ব্যবহারকারীর মধ্যে বণিক সমিতি একটি। বণিক সমিতির প্রধান কাজ হলো ব্যবসা বাণিজ্য উপযোগী পরিবেশ সৃষ্টি ও উন্নয়নের জন্য ব্যবসা প্রতিষ্ঠান ও প্রতিষ্ঠানের সাথে স্বার্থ সংশ্লিষ্ট পক্ষসমূহের মধ্যে একটি সুসম্পর্ক সৃষ্টি করা। এতে সমাজের সকল পক্ষের স্বার্থ সংরক্ষিত থাকে। এক্ষেত্রে ব্যবসা বাণিজ্যের উন্নয়ন, দেশের ও জনগণের উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি, শ্রমিক ও মালিকদের মধ্যে সুসম্পর্ক সংরক্ষণ প্রভৃতি ক্ষেত্রে বণিক সমিতি গুরুত্বপূর্ণ অবদান রেখে থাকে। এসব কাজ সুন্দর সঠিকভাবে করতে হলে তাদের ব্যবসা প্রতিষ্ঠান সংক্রান্ত নানাবিধ তথ্যের প্রয়োজন হয়। বাহ্যিক নিরীক্ষক অনেক সময় মালিক পক্ষের প্রয়োজনে কিংবা দেশের প্রচলিত আইন অনুসারে কিংবা বিশেষ প্রয়োজনে বাহ্যিক নিরীক্ষক প্রতিষ্ঠানের হিসাবপত্র পরীক্ষা নিরীক্ষা ও যাচাই করে হিসাবের সঠিকতা নির্ণয়, ভুল ত্রুটি, জালিয়াতি ও প্রতারণা উদ্ঘাটন করে থাকে। এমনকি অনেক সময় প্রতিষ্ঠান সম্পর্কে নানাবিধ পরামর্শ ও প্রদান করে থাকে। নিরীক্ষকদের এসব কাজে প্রতিষ্ঠানের নানাবিধ তথ্য প্রয়োজন হয়। জনগণ, সমাজের সাধারণ মানুষ ব্যবসা প্রতিষ্ঠানসমূহের অগ্রগতি ও অবনতির অবস্থা জানতে চায়। তারা জানতে চায় প্রতিষ্ঠানটি দেশের ও জনগণের কি স্বার্থ সংরক্ষণ করছে, প্রতিষ্ঠানের কার্যক্রম প্রাকৃতিক পরিবেশ, সামাজিক পরিবেশ, অর্থনৈতিক পরিবেশ কিভাবে অনুকূল ও প্রতিকূল প্রভাব বিস্তার করছে। এসব বিষয় জানার জন্য তারা ব্যবসা প্রতিষ্ঠানের নানাবিধ কার্যক্রম জানতে আগ্রহী থাকে। তারপরে আয়কর কর্তৃপক্ষ প্রত্যেকটি ব্যবসা প্রতিষ্ঠানের আয়ের উপর কর আরোপ ও আদায় করে থাকে। প্রতিষ্ঠান নিয়ম মোতাবেক কর নির্ধারণ করে যথাসময়ে পরিশোধ করছে কিনা তা তাদের জানা দরকার। আর এই জন্যই কর সংশ্লিষ্ট তথ্য জানতে আয়কর কর্তৃপক্ষ আগ্রহী থাকে। শ্রমিক সংঘ সাধারণত শ্রমিকদের নানাবিধ দাবি ও অধিকার আদায়ের জন্য কখনো মালিক কখনো সরকারের সাথে আলোচনা ও সমঝোতা করে। এসব বিষয়ে আলোচনার জন্য ব্যবসায় প্রতিষ্ঠানের নানাবিধ তথ্য মালিক বা সরকারের নিকট উপস্থাপন করে তাদের দাবির যৌক্তিক উপস্থাপন করে থাকে। আর এই জন্য হিসাব তথ্য ব্যবহার করতে হয়। অর্থনৈতিক উন্নয়নের জন্য সঠিক পরিকল্পনা দরকার, আর এই পরিকল্পনার জন্য দরকার হিসাব তথ্য বা ব্যবসা প্রতিষ্ঠানগুলো সরবরাহ করে থাকে। তো লেনদেন ও এর বৈশিষ্ট্যগুলো মধ্যে ব্যবসা প্রতিষ্ঠান প্রতিনিয়ত নানাবিধ ঘটনা ঘটে থাকে। এইসব ঘটনা বিশ্লেষণ করলে দেখা যাবে যে কোনো ঘটনা ব্যবসা প্রতিষ্ঠানের হয় সম্পত্তি কিংবা দায় কিংবা মালিকানা সত্ত্বকে প্রভাবিত বা হ্রাস বৃদ্ধি ঘটায়। অন্যদিকে কোনো ঘটনা এসব উপাদানকে প্রভাবিত করে না। ব্যবসা প্রতিষ্ঠানে যেসব ঘটনা সম্পত্তি, দায় ও মালিকানা সত্ত্বের পরিবর্তন ঘটায় এগুলোকে হিসাব বিজ্ঞানের ভাষায় বলা হয় লেনদেন। যেগুলো পরিবর্তন ঘটায় না তাকে শুধু ঘটনা বলা হয়। যদি অন্যভাবে বলা যায়, যেসব ঘটনা হিসাব সমীকরণের উপাদানগুলোর অ্যাসেট সমান লায়াবিলিটিস প্লাস অনার্স ইকুইটি এক বা একাধিক উপাদানে পরিবর্তন ঘটায় তাই লেনদেন। উদাহরণস্বরূপ বলা যায়, মালিক কারবারে 1 লক্ষ টাকা মূলধন বাবদ বিনিয়োগ করেছেন। এক্ষেত্রে কারবারের নগদ সম্পত্তি বৃদ্ধি পেয়েছে, অন্যদিকে মালিকানা সত্ত্ব বৃদ্ধি পেয়েছে।
সুতরাং এটি একটি লেনদেন। আবার যদি বলা হয় 5,000 টাকা বেতন প্রদানের শর্তে একজন হিসাব রক্ষক নিয়োগ করা হলো, এটি একটি ঘটনা কিন্তু লেনদেন হবে না, কারণ এই ঘটনা দ্বারা হিসাব সমীকরণের কোনো উপাদানের পরিবর্তন হয়নি। তাহলে লেনদেনের বৈশিষ্ট্য থেকে আমরা বুঝতে পারি যে কোনটি ঘটনা আর কোনটি লেনদেন। লেনদেন গুলো অবশ্যই হিসাব সমীকরণের প্রভাব পড়বে, কিন্তু ঘটনা যেটি লেনদেন নয় সেটি হিসাব সমীকরণের কোনোভাবেই প্রভাব পড়বে না। বৈশিষ্ট্যের মধ্যে আর্থিক লেনদেনগুলো যদি বিশ্লেষণ করা হয় তবে কতিপয় মৌলিক বৈশিষ্ট্য পাওয়া যাবে। প্রতিটি লেনদেনে দুটি পক্ষ জড়িত থাকে, তবে হিসাব খাত 2 এর অধিক হতে পারে। দুটি পক্ষের মধ্যে সমপরিমাণ আর্থিক অবস্থার পরিবর্তন ঘটে। আর্থিক অবস্থার পরিবর্তন অর্থের মাপকাঠিতে পরিমাপযোগ্য, টাকায়, ডলার, রুপি হবে। প্রত্যেকটি লেনদেন স্বাধীন ও স্বতন্ত্র হবে। লেনদেনের দৃশ্য কিংবা অদৃশ্য উভয় প্রকৃতির হতে পারে। প্রত্যেকটি লেনদেনের উৎস ও প্রামাণ্য দলিল থাকবে। লেনদেন ইতিবৃত্ত হতে পারে। এছাড়া হিসাব সমীকরণ ও হিসাব সমীকরণের লেনদেনের প্রভাব, অ্যাকাউন্টিং ইকুয়েশন অ্যান্ড ইটস ইফেক্ট। দুতরফা দাখিলা পদ্ধতিতে প্রতিটি লেনদেন বিশ্লেষণ করলে দ্বৈত সত্তা বা দুইটি পক্ষ পাওয়া যায়, যার একটি পক্ষ ডেবিট আর অন্য পক্ষ ক্রেডিট। লেনদেনের এই দ্বৈত সত্তার উপর ভিত্তি করে আধুনিক হিসাব বিজ্ঞানীগণ একটি গাণিতিক সূত্র প্রবর্তন করেন, যা হিসাব সমীকরণের নামে পরিচিতি। অন্যভাবে বলা যায়, যে গাণিতিক সূত্রের সাহায্যে ব্যবসার মোট সম্পত্তি ও মোট দায়ের সম্পর্ক প্রকাশ করা হয় তাকে হিসাব সমীকরণ বলে। এই সমীকরণের উপর ভিত্তি করেই হিসাব বিজ্ঞানের দুতরফা দাখিলা পদ্ধতির যাবতীয় কার্যক্রম সম্পাদিত হয়। সমীকরণটি হলো এ সমান ই, এ হচ্ছে অ্যাসেট যার বাংলা সম্পত্তি, ই হচ্ছে ইকুইটি যার বাংলা দায়। সমীকরণটি আরো বিশ্লেষণ করে যা জানা যায় যে এ সমান সমান এল প্লাস ও ই। এখানে এ অ্যাসেট সম্পত্তি, এল লায়াবিলিটিস বাংলা দায়, ও ই অর্থাৎ অনার্স ইকুইটি যার বাংলা মালিকানা সত্ত্ব। এখানে দায় বলতে বহির্দায়কে বোঝানো হয়েছে। ও ই কে আবার বিশ্লেষণ করলে নিম্নোক্ত উপাদানগুলো পাওয়া যায়। ও ই সমান সমান সি প্লাস আর মাইনাস ই মাইনাস ডি। এখানে সি সমান ক্যাপিটাল যার বাংলা মূলধন, আর রেভিনিউ যার অর্থ রাজস্ব, ই মানে এক্সপেন্স যার অর্থ খরচ, ডি ড্রয়িং যার বাংলা উত্তোলন। সম্পত্তি বলতে ভবিষ্যৎ সুবিধা পাওয়া যাবে এমন দৃশ্য বা অদৃশ্য উৎস যার মালিকানা সত্ত্ব ব্যবসা প্রতিষ্ঠান, তাকে সম্পত্তি বলা হবে। আসবাবপত্র যেমন আসবাবপত্র, দালানকোঠা, সুনাম, কলকবজা প্রভৃতি। সম্পত্তি সমূহ ভবিষ্যৎ আয় বা পণ্য উৎপাদনে ব্যবহার করা হবে। সকল সম্পত্তির ভবিষ্যৎ সুবিধা প্রদানের ক্ষমতা থাকতে হবে যা নগদ আন্তঃপ্রবাহ সৃষ্টিতে সহায়তা করবে। সম্পত্তির জন্য যে ব্যয় হয় তাকে মূলধন জাতীয় ব্যয় বলে। সম্পত্তি সমূহ আবার ভবিষ্যতে ব্যবহারের ফলে ক্রমাগত ক্ষয়প্রাপ্ত হয়ে সুবিধা প্রদানের ক্ষমতা হ্রাস পাবে, আর যে হিসাবকালে যতটুকু সুবিধা প্রদানের ক্ষমতা হ্রাস পাবে তার আর্থিক মূল্যকে খরচ হিসেবে দেখাতে হবে। হিসাব বিজ্ঞানের ভাষায় এই খরচকে অবচয় বলে। দায় দায় হলো প্রাপ্ত সুবিধার বিপরীতে প্রদেয় বা ভবিষ্যৎ প্রদান করা হবে এমন আর্থিক সম্পর্ককে দায় বলে। এফএএসবি দায়কে এভাবে সংজ্ঞায়িত করেছেন যে প্রবাবলি ফিউচার স্যাক্রিফিস অফ ইকোনমিক বেনিফিট। উদাহরণস্বরূপ বলা যায় যে কর্মচারীগণ যারা সারা মাস প্রতিষ্ঠানে কাজ করেছে কিন্তু বেতন প্রদান করা হয়নি, এখানে কর্মচারীদের নিকট থেকে সুবিধা নেওয়া হয়েছে কিন্তু তার প্রতিদান বা আর্থিক মূল্য প্রদান করা হয়নি। এরূপ সুবিধা গ্রহণের পর প্রতিদান না দেওয়া পর্যন্ত উক্ত প্রতিদানের আর্থিক মূল্যকে দায় বলে। তাহলে এখানে বকেয়া বেতন হবে দায়। অন্যদিকে ধারে পণ্য ক্রয়, ধারে সম্পত্তি ক্রয়, ঋণ গ্রহণ প্রভৃতি দায়ের উদাহরণ। অর্থাৎ এখানে সম্পদ এবং দায়ের সংজ্ঞার কথা বলা হয়েছে। সম্পদ এক কথায় যে ভবিষ্যৎ সুবিধা পাওয়া যাবে এমন দৃশ্যমান অদৃশ্যমান যে কোনো বস্তু যেটি সম্পদ বলা যাবে, উদাহরণ হিসেবে আসবাবপত্র, দালানকোঠা, কলকবজা প্রভৃতি। আর দায় যে ভবিষ্যতে
কিছু সুবিধার আলোকে ভবিষ্যতে প্রদান করার হবে এমন বিষয়কে বা আর্থিক সম্পর্ককে দায় বলে। তারপরে মালিকানা সত্ত্ব, প্রতিষ্ঠানের উপর মালিকের আর্থিক দাবি বা অধিকারকে মালিকানা সত্ত্ব বলে। অন্যভাবে বলা যায়, কারবারের মোট সম্পত্তি হতে বহির্দায় বাদ দিলে যা অবশিষ্ট থাকবে তাকে মালিকানা সত্ত্ব বলে। ব্যবসা প্রতিষ্ঠানের যত সম্পত্তি আছে তা থেকে মালিক ব্যতীত অন্য যারা টাকা পায় তা বাদ দিলে যা অবশিষ্ট থাকে তার অধিকার শুধু মালিকের। মালিকের অধিকারকে হিসাব বিজ্ঞানের ভাষায় মালিকানা সত্ত্ব বলে। মালিকানা সত্ত্বকে রিসিডিয়াল ইকুইটি ও বলা হয়ে থাকে। রাজস্ব, পণ্য বা সেবা প্রদানের বিনিময়ে প্রাপ্ত বা প্রাপ্য এমন আর্থিক মূল্যকে রাজস্ব বলে। অন্যভাবে বলা যায় যে যা মালিকানা সত্ত্ব বৃদ্ধিতে সহায়তা করে তাকে রাজস্ব বলে। রাজস্ব অর্থাৎ আয়কে বোঝায়। আয় মালিকানা সত্ত্বকে বৃদ্ধি করে। রাজস্বকে মুনাফা জাতীয় আয় বলে থাকে। এই আয়ের জন্য সর্বোচ্চ এক হিসাবকাল সুবিধা প্রদান করতে হয়। এই আয় অর্জনের জন্য যে ব্যয় হয় তাকে খরচ বলে। অর্থাৎ আয় অর্জনের জন্য যে ব্যয় হয় তাকে খরচ বলে। রাজস্বের জন্য সাধারণত নগদ অর্থের আন্তঃপ্রবাহ হয়ে থাকে, যেমন বিক্রয়, সেবা, আয়, বিনিয়োগের সুদ প্রভৃতি। খরচ কি? আয় অর্জনের জন্য সম্পদের যে অংশের উপযোগিতা নিঃশেষ হয় তাকে খরচ বলে। অন্যভাবে বলা যায় যে ব্যয় দ্বারা সর্বাধিক এক হিসাবকাল সুবিধা পাওয়া যায় তাকে খরচ বলে। খরচকে মুনাফা জাতীয় ব্যয় বলা হয়। খরচের জন্য সাধারণত মালিকানা সত্ত্ব হ্রাস পায়। খরচের ফলে ব্যবসা প্রতিষ্ঠানে নগদ অর্থের বহিঃপ্রবাহ হয়ে থাকে, বেতন, ভাড়া, অপচয়, পণ্য ক্রয় প্রভৃতি। তো এখানে র পাল্লাটা আসে নাই, এই জন্য বিক্রয় ক্রয় একটু প্রবলেম হয়েছে, তোমরা বুঝতে পারছো বিষয়টি। তারপরে উত্তোলন। মালিক কারবার থেকে তার ব্যক্তিগত প্রয়োজনে কোনো সম্পত্তি বা পণ্যদ্রব্য গ্রহণ করে কিংবা তার ব্যক্তিগত কোনো খরচ কারবার থেকে পরিশোধ করলে তাকে উত্তোলন বলে। উত্তোলনের ফলে মালিকানা সত্ত্ব হ্রাস পায়। উত্তোলনকে অনেকেই বিপরীত মূলধনও বলে থাকেন। তাহলে উত্তোলনকে বিপরীত মূলধন বলা যাবে। এটি এমসিকিউতেও আসে অনেক সময়, কারণ আগে উত্তোলনকে সরাসরি মূলধনের সাথে সমন্বয় করা হতো, এতে অনেক সময় জটিলতা দেখা দেওয়ায় এখন উত্তোলনকে আলাদা শ্রেণী হিসাবে দেখানো হয়। মালিকানা সত্ত্ব বৃদ্ধি, মালিকানা সত্ত্ব হ্রাস, মালিকানা সত্ত্ব, মালিক কর্তৃক অর্থ বিনিয়োগ, রাজস্ব, মালিক কর্তৃক উত্তোলন, খরচ। তো এখানে একটি অঙ্ক উদাহরণ দিয়েছি। লেনদেনটি পড়ি। প্রথমে 2012 সালে 1 জানুয়ারি কামাল 5,000 টাকা দিয়ে একটি আইন ব্যবসা শুরু করেন। তো এখানে হিসাব সমীকরণের যে ছকটি দিয়েছে, প্রথমে তারিখ, তারপর সম্পদ সমান সমান দায় প্লাস মালিকানা সত্ত্ব। তো এই অঙ্কটি যারা ইতিপূর্বে 9-10 করেছো তাদের বুঝতে সুবিধা হবে। তো জানুয়ারি 1 তারিখে নগদ ব্যবসা প্রতিষ্ঠান নগদ কি এসেছে? 5,000 টাকা এসেছে। এই জন্য নগদের ঘরে 5,000 টাকা বসেছে, যেটি সম্পদ। আর দায় প্লাস মালিকানা সত্ত্বের এটি মালিক কর্তৃক ব্যবসায়ে 5,000 টাকা মূলধন নিয়ে এসেছে, এই জন্য মূলধন বেড়েছে। অর্থাৎ এর জের হয় সম্পত্তি পাশে 5,000 টাকা এবং দায় প্লাস মালিকানা সত্ত্বের পাশেও শেষে জের 5,000 টাকা। উভয় পাশে 5,000 টাকা 5,000 টাকা মিলে গেছে। তো মিলে যাওয়ার ফলে এখানে ব্যাখ্যায় এই লেনদেনের ফলে হিসাব সমীকরণ একদিকে যে পরিমাণ নগদ সম্পদ বৃদ্ধি পেয়েছে ঠিক তত পরিমাণ মূলধন বৃদ্ধি পেয়েছে। লেনদেন 3 তারিখে চেম্বার ভাড়া বাবদ 1,000 টাকা প্রদান করা হয়েছে। তো সম্পত্তি পাশে 5,000 টাকা থেকে 1,000 টাকা বিয়োগ হবে এবং মালিকানা সত্ত্ব অর্থাৎ খরচ 1,000 টাকা বিয়োগ হবে। এক্ষেত্রে 5,000 টাকা থেকে 1,000 টাকা বিয়োগ করলে থাকে 4,000 টাকা এবং খরচ 1,000 টাকা, মূলধন 5,000 টাকা থেকে বিয়োগ করলে থাকে 4,000 টাকা। ব্যাখ্যা, ভাড়া প্রদানের ফলে একদিকে নগদ সম্পত্তি হ্রাস পায়, অন্যদিকে মালিকানা সত্ত্ব হ্রাস পায়। আগের 5,000 টাকা সম্পত্তি থেকে 1,000 টাকা সম্পত্তি হ্রাস পেয়ে সম্পত্তির পরিমাণ দাঁড়ায় 4,000 টাকা এবং মালিকানা সত্ত্বেও 1,000 টাকা হ্রাস পেয়ে 4,000 টাকা হয়েছে।
তো সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা এটি বুঝতে পেরেছো হিসাব সমীকরণের যে অঙ্কের কিভাবে করতে হয়। তো আমি তোমাদের জন্য একটি কাজ দিয়েছি। কাজটি 2012 সালে 1 জানুয়ারি তারিখে জনাব আব্দুল কুদ্দুস নগদ 5,000 টাকা নিয়ে ব্যবসা আরম্ভ করেন। উক্ত মাসে তার ব্যবসা সম্পাদিত লেনদেনগুলো নিম্নরূপ ছিল। জানুয়ারি 1 তারিখ ব্যাংকে 3,000 টাকা জমা দিয়ে একটি ব্যাংক হিসাব খোলা হলো। 3 নগদে 500 টাকার পণ্য ক্রয় করা হলো। 4 পণ্য বিক্রয় করে 2,000 টাকা চেক পাওয়া গেল। 5 বিজ্ঞাপন বাবদ প্রদান করা হলো 50 টাকা। 7 ভাড়া 200 টাকার চেক প্রদান করা হলো। 10 ধারে পণ্য ক্রয় 2,000 টাকা ও ধারে পণ্য বিক্রয় 3,000 টাকা। 11 মালিক কর্তৃক পণ্য উত্তোলন। করণীয় লেনদেনগুলো হিসাব সমীকরণের প্রভাব দেখাও। তো তোমরা বাসায় এই অঙ্কটি খাতায় করবে এবং পরবর্তীতে আমার কাছে যারা ছেলেরা এখানে মেসেঞ্জারে বা কমেন্ট করে জানাতে পারবে। তো আজকের মতো এখানেই ক্লাসের সমাপ্তি হচ্ছে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো আজকের মতো এই পর্যন্তই। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম।